শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডে দিয়েছেন আদালত। আর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, এ নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। বলছিলেন যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মামলায় বৈদেশিক আইন নিয়ন্ত্রণ মামলায় কিন্তু মূলত 7 দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভিড় করছে রোগী ও স্বজনরা। বান্দরবানের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। চারিদিকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, আপনি জানাবেন ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, চিকিৎসা সেবা কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। আসলে পার্বত্য জেলা বান্দরবানের মানুষের মাঝে সবচেয়ে আতঙ্কের যে নামটি সেটি হচ্ছে ম্যালেরিয়া। কিন্তু আমরা সম্প্রতি সময়ে যেটা দেখতে পাচ্ছি, বান্দরবানে হঠাৎ করেই ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। সেটি শুধু বান্দরবান জেলা সদর নয়, বান্দরবানের যে 7টি উপজেলা রয়েছে 7টি উপজেলায় ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি, তাদের পরিসংখ্যান নিয়ে আমরা যেটা দেখেছি, সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত বান্দরবান সদর হাসপাতালে 282 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পাশাপাশি লামা উপজেলায় 14 জন, আলীকদমে 20 জন, থানচি উপজেলায় 18 জন, রোয়াংছড়ি উপজেলায় 6 জন, বান্দরবান সদর হাসপাতালে 10 জন, নাইখুনছড়িতে 5 জন, রুমা উপজেলায় 4 জন, সব মিলিয়ে 359 জন রোগী আক্রান্ত হয়েছে ডেঙ্গু। অর্থাৎ গত বছর যেই এই সময়টিতে, সেপ্টেম্বরের এই সময়টিতে যে ডেঙ্গু আক্রান্ত হয়, সেই পরিসংখ্যান অনুযায়ী অনেক ব্যাপক সংখ্যক আসলে রোগীর সংখ্যা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম আজ সকালে, তিনি আসলে যেটি বলেছেন, বিশেষ করে বান্দরবানে যারা পর্যটকরা বাইরে থেকে ঘুরতে আসেন তাদের মাধ্যমেই ডেঙ্গুর যেই প্রকোপটা সেটি বাড়ছে, তেমনটি তারা প্রাথমিকভাবে ধারণা করতে পারছেন। কেননা তারা যেই পরিবহনগুলোতে করে বান্দরবানে আসেন, সেই পরিবহনে মশার যেই স্থানীয় বাসিন্দারা থাকেন, সেই মশাবাহিত রোগটা তাদের মাধ্যমে মূলত ছড়িয়ে থাকে, যার কারণে বান্দরবানে যে দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া রোগ থাকলেও সম্প্রতি সময়ে নতুন করে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা আসলে পরামর্শ দিচ্ছেন, যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে তরল জাতীয় খাবার খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি ফলমূল খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, তাদেরকে মশারি টাঙিয়ে দিনের বেলায়ও থাকার জন্য পরামর্শ দিচ্ছেন। তাদের জন্য আসলে বিশেষ কোনো চিকিৎসা নেই, মূলত দৈনিক 3 থেকে 4 বার প্যারাসিটামলে তাদেরকে সেবন করানো হচ্ছে। সবচেয়ে যেটি তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে মনোবল শক্ত রাখার জন্য বলা হচ্ছে, এবং ফলমূল এবং তরল জাতীয় খাবারের মাধ্যমে ডেঙ্গু রোগ সহজে সেরে উঠবে, এমনটি আসলে চিকিৎসকরা বলে থাকছেন। আপনি জানেন যে বান্দরবানের যে 7টি উপজেলা রয়েছে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে সবসময় ম্যালেরিয়া রোগের প্রকোপের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে থাকে। কিন্তু সম্প্রতি সময়ে যে ডেঙ্গু আক্রান্ত শুরু হয়েছে, এই আক্রান্তের কারণে মানুষের মাঝে ভীতি কাজ করছে। এই রোগটি আসলে প্রতিকারের জন্য কি করণীয় সেটি স্বাস্থ্য বিভাগ আসলে কাজ করে যাচ্ছে। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি, বান্দরবান সদর হাসপাতালে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মশারি টাঙ্গিয়ে এই মুহূর্তে বহু সংখ্যক রোগী আসলে রয়েছেন। এখানে বিভিন্ন বয়সী শিশু থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আসলে এখানে ভর্তি হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে যারা নার্স রয়েছেন, ডাক্তার রয়েছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন যাতে তারা মশারি টাঙ্গিয়ে তারা এখানে চিকিৎসা গ্রহণ করেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে ডেঙ্গুর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।
নয়ন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী নয়নের কাছ থেকে। লোডশেডিং এর কবলে পড়েছে মৌলভীবাজার, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। সালেহ এলাহি কুটি, আপনি জানাবেন মৌলভীবাজার লোডশেডিং এর কি অবস্থা, আর এই লোডশেডিং এর প্রভাবে জনজীবনে কেমন প্রভাব ফেলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা কর্তৃপক্ষ, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। নিনি, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে লোডশেডিং সেটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে চায়ের দেশ, এখানে 92টি চা বাগান রয়েছে এবং চা উৎপাদনে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুতের দিয়েই মূলত চায়ের যে টাপ হাউসগুলো আছে সেখানে বিদ্যুতের ব্যবহার অনেকটাই বেশি পায়, যার কারণে মৌলভীবাজারে বিদ্যুতের লোডশেডিংয়ে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে চা উৎপাদন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের পল্লী বিদ্যুতের 18টি সাবস্টেশনের মাধ্যমে প্রায় 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ পেয়ে থাকেন। এখানে মূলত বিদ্যুতের চাহিদা হচ্ছে প্রায় 125 মেগাওয়াট, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 90 থেকে 92 মেগাওয়াট। আর মৌলভীবাজার পিডিবি যেটি, সেটা শহর এবং শহরতলির জন্য যেখানে 17 মেগাওয়াটের দরকার, সেখানে পাওয়া যাচ্ছে মূলত 8 থেকে 9 মেগাওয়াট। এই অবস্থায় মৌলভীবাজারের যে বিদ্যুৎ সেটা অনেকটা সংকটে পড়েছেন, এতে মানুষের যে অনেকটা চরম দুর্ভোগে পড়েছেন। কারণ একদিকে প্রচণ্ড গরম এবং গরমের সাথে এই বিদ্যুৎহীন অবস্থায় ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাওয়া এবং একবার গেলে বিদ্যুৎ আর কখন আসে সেটা নিয়ে অনেকটা অনিশ্চয়তা থাকেন। কিন্তু মৌলভীবাজারের যেটি হচ্ছে যে বিদ্যুৎ লোডশেডিং এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে মৌলভীবাজারে বিদ্যুৎ বিভ্রাট, আমরা যেটাকে বলি বিভ্রাট, কারণ একটু ঝড় বৃষ্টি বা একটু গরম পড়লেই বিদ্যুৎ চলে যায়। কারণ মৌলভীবাজারে বিদ্যুৎ আসে যে সাব লাইনের মাধ্যমে, সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ এবং শ্রীমঙ্গল থেকে। এই দুই জায়গা থেকে বিদ্যুৎ আনতে দীর্ঘ প্রায় 35 কিলোমিটার এবং 42 কিলোমিটার থেকে বিদ্যুৎ আসে। একটু ঝড় দিলেই বিদ্যুৎ চলে যায় এবং গেলে কতক্ষণ যে থাকে সেটাও নিশ্চয়তা পাওয়া যায় না। আরেকটা বিষয়টি হচ্ছে যে মৌলভীবাজারে বিদ্যুৎ না থাকার কারণে, বিদ্যুতের সংকটের কারণে যেমন মানুষের দুর্ভোগ বাড়ছে, তেমনি পাশাপাশি যে শিল্প কারখানা যেগুলো রয়েছে সেইগুলা অনেকটা স্থবির হয়ে পড়ে গেছে। এই কারণে মৌলভীবাজারের যে বিদ্যুতের যে চাহিদা সেইটা নিয়ে কথা বলেছিলাম প্রশাসনের সাথে। প্রশাসন বলছেন যে মৌলভীবাজারের সাব স্টেশন অর্থাৎ পাওয়ার গ্রিড না থাকার কারণে এই বিদ্যুতের সংকট হচ্ছে এবং দেশের যে চলমান পরিস্থিতির কারণেও বিদ্যুতের সংকটের কারণে মৌলভীবাজারের যে লোডশেডিং এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে তারা এও জানিয়েছেন যে সাম্প্রতিক যেভাবে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে তার থেকে তারা উত্তরণের জন্য সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের চায়ের দেশে বিদ্যুতের সংকটের এবং লোডশেডিং এর কারণে অনেকটাই বিপর্যস্ত হচ্ছে চা শিল্প সহ মানুষের জীবনযাত্রা। এই ছিল মৌলভীবাজারের সার্বিক লোডশেডিং নিয়ে বিস্তারিত তথ্য। কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কুটি। এবারের বন্যার পরই ভারী বৃষ্টিতে মৎস্য কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে, এ বিষয়ে আরো জানবো। দর্শক, নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজন, বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ নিয়ে কৃষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে গেল বন্যায় নোয়াখালীতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী যে সবকিছু কৃষি খাত, মৎস্য খাত সহ সব খাত মিলিয়ে প্রায় পর্যন্ত 4185 কোটি টাকার মতো একটি ক্ষতির তালিকা নির্ণয় করা হয়েছে। তোর মধ্যে কৃষি খাতের পরে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয়েছে যে মৎস্য খাত। তো জেলা মৎস্য খাতে যে বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে, আসলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কতটুকু সম্ভব হবে তার সময় বলে দেবে। তো আমি এখন এই বিষয়ে মৎস্য খাতের ক্ষতির বিষয়ে আমি এখন কথা বলবো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডলের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এ পর্যন্ত যে জেলাতে, নোয়াখালী জেলাতে মৎস্য খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কত টাকার মতো আপনারা নির্ণয় করেছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে প্রচুর বৃষ্টিপাতের কারণে, জলবদ্ধতার কারণে আমাদের নোয়াখালীতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আমাদের 85,000-এর মতো ছোট বড় ঘের, পুকুর এবং দিঘি ভেসে গিয়েছে এবং ওখানকার চাষকৃত সব মাছ আপনার ভেসে গিয়েছে এবং এর ফলে প্রায় 15,000 হেক্টর আমাদের জলাভূমি প্লাবিত হয়েছে এবং এর ফলে প্রায় 615 কোটি টাকার প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে বলে আমরা নিরূপণ করতে পেরেছি।
কৃষক এই চাষিদেরকে যে মৎস্য চাষি এসে যারা এটা মৎস্য চাষের সাথে জড়িত তাদের পুনর্বাসনের জন্য কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে বিশাল একটা সেক্টর আমাদের যারা মৎস্যজাতে জড়িত তারা খুবই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আপনাদের নারী উদ্যোক্তা আছে এবং অনেক আপনার খামারে আছে এবং তরুণ উদ্যোক্তা যারা আছে তারা আসলে হয়তো বা 2 মাস পরে তারা একটা তাদের ফসল তুলতে পারতো বা একটা ইনভেস্টমেন্টটা ফিরে পেত, কিন্তু এই বন্যায় তাদের সব তারা হারিয়ে ফেলেছে। তো আমরা এই পর্যন্ত আমাদের প্রতিটা বন্যাগ্রস্ত উপজেলা থেকে আমরা তালিকা করেছি, আমাদের তালিকার কাজ শেষ হয়েছে, আমরা তালিকা করে অলরেডি আমরা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি এবং মন্ত্রণালয় থেকে আমাদের বিভিন্ন ধরনের আমরা সুপারিশও করেছি যে তাদের যে পুনর্বাসন করার জন্য তাদের প্রাথমিক পোনা দেওয়ার বিষয়ে বা তাদের যে প্রস্তুতি চুন সার বিনামূল্যে প্রয়োগের জন্য এবং বিনা সুদে যদি আমরা তাদেরকে লোনের ব্যবস্থা করতে পারি বা এখন যে কিস্তিগুলো আছে কিস্তিগুলো যাতে তারা সময় দিতে পারে এইসব বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। তবে আশা করি সহসাই আমাদের উপর থেকে কোনো নির্দেশনা আসবে, তাহলে আমরা এদেরকে পুনর্বাসন আনতে পারবো। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে পুরো নোয়াখালী জেলাতে প্রায় 85,000-এরও বেশি মাছের ঘের খামার পানিতে তলিয়ে গিয়েছে, এতে প্রায় 600 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে এসব চাষিদেরকে এই মৎস্য চাষের সাথে যারা জড়িত রয়েছে যে মৎস্য ব্যবসায়ী ছাড়া যেসব মধ্যবিত্ত ফ্যামিলি, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি অথবা যে তরুণ উদ্যোক্তা রয়েছে, তরুণী উদ্যোক্তা রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে একটি তালিকা হয়েছে এবং এই তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো এই তালিকা পাঠানোর ফলে যে পুনর্বাসন প্রক্রিয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হবে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালী থেকে মৎস্য খাতের ক্ষতি নিয়ে সর্বশেষ। সড়কে বেড়েছে ট্রাফিক পুলিশের তৎপরতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। সড়কের চিত্র জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল যুক্ত হচ্ছেন। বিলাল, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতা কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষের বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, নারায়ণগঞ্জে সড়ক এবং মহাসড়কের যে শৃঙ্খলা সেটি ফেরাতে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই গত কয়েকদিনের তুলনায় এই সংখ্যা কিন্তু তারা অনেক বৃদ্ধি করেছেন। এই যানজট তাদের জন্য নাকাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের যে চাষারা সেই এলাকাতে কিন্তু যানজট থাকে। তো আমরা এই এলাকা থেকে এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখনো কিন্তু তীব্র যানজটে মানুষ কিন্তু এই রোদে অনেকটা অস্বস্তির পরিস্থিতির মধ্যে রয়েছে। একই সঙ্গে এই যে চাষারা চত্বর, এটি আদমজি শিল্পনগরীর একটি পথ, নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর পথ এবং নারায়ণগঞ্জের মূল শহর সহ ঢাকা চট্টগ্রাম মুখী যেসব যানবাহনগুলো যাতায়াত করে সেই যানবাহনগুলো এই মোড় হয়ে যায়। ফলে এই জায়গাতে যানজটের কারণে নারায়ণগঞ্জ শহরের যে 1 কিলোমিটার এলাকা, পুরো 1 কিলো বঙ্গবন্ধু সড়ক, এখানে কিন্তু যানজট থাকে এবং মানুষের কিন্তু ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে রয়েছে। তবে ইতিমধ্যেই নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার সাহা আমাদেরকে জানিয়েছেন যে আগে যে পরিমাণ ট্রাফিক পুলিশের সদস্য এখানে কাজ করত সে তুলনায় এখন সেটিকে ডাবল করা হয়েছে, অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে, যাতে করে মানুষের ভোগান্তি কমে আসে, সড়কের শৃঙ্খলা ফিরে আসে। এবং একই সঙ্গে এই সড়কে যেসব যানবাহনগুলোর কাগজ নেই, অর্থাৎ লাইসেন্সবিহীন যানবাহন কিংবা সড়কে দুর্ঘটনার কারণ হচ্ছে সেসব যানবাহনগুলোর বিরুদ্ধেও তারা ব্যবস্থা নিচ্ছেন, এমনটাই কিন্তু আমাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম সিলেট এসব মহাসড়কের মধ্যে কিন্তু একেবারেই যে স্বাভাবিক গতিতে যানবাহনগুলো চলাচল করে সেই গতিতে কিন্তু এখন কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। লিনিয়া, যে বিষয়টি জানাতে চাই, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে এই নারায়ণগঞ্জ নগরীতে তীব্র যানজটে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আরো চরম পর্যায়ে ছিল এবং তখন কিন্তু এই নগরীতে যে ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন সেক্টর থেকে যে বিভিন্ন ব্যক্তিরা যে অর্থ লোপাট করতো সেটি কিন্তু চলতো। তবে এই গণঅভ্যুত্থানের পর কিন্তু এখন কিন্তু সেটি আর নেই, যদিও নারায়ণগঞ্জ শহরে এখন 3 চাকার যে অবৈধ যানবাহন সেটি কিন্তু অনেকটা বেড়েছে এবং এর ফলেই মূলত এই নগরীতে যানজটের যে মূল চিত্র সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই যাতে দ্রুত সমাধান করা যায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা পুলিশের পক্ষ থেকে তারা সব ধরনের চেষ্টা করছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ নগরীর যে সার্বিক চিত্র। লিনিয়া, বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা, আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
পিছনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো ইয়ে দেওয়া হবে না। আর এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা, যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে, তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন, ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা, তাহলে টু সাম আপ, যে অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কি বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা জানেন যে 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। মানে আপনি যে বিষয়ে আলোচনা করছেন, এখানে সামিট একটা বড় গ্রুপ ছিল সবকিছু মিলে, তো তাদের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ সংকট তৈরি হবে, এই রকমেরও একটা ব্যাপার আছে এবং তাদের তদন্ত করা দরকার, এটাও আপনি এর আগে বলছিলেন। আবার লোডশেডিংও বেড়ে গেছে। না, লোডশেডিং মনে হয় একদিন কোথায় বিদ্যুতের লোক হয়তো আছে, একদিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিং এর কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিল, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিল এবং আদানি থেকে সরবরাহ করে, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন এই জন্যই বললাম যে আমরা একটা কি বলে, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আমরা কিন্তু এই জন্য বলছি যে আমরা 2010 সালের যেহেতু আমরা ভবিষ্যতে ব্যবহার করবো না, কিন্তু আমরা বলছি চুক্তিগুলোকে আমরা ইয়ে করব, চুক্তিগুলোকে বহাল রেখেছি। তো দর্শক, সচিবালয়ে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা, আমরা যুক্ত ছিলাম সরাসরি সেখানে। সড়কে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও ইলিয়াস আহমেদ। আমাদের সাথে প্রথমেই যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে জামাল বাদশাহ। জামাল, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে কোনো পদক্ষেপ দেখছেন কিনা? লিনি, আসলে লালমনিরহাটে কিন্তু সময়ের সাথে সাথে যে ব্যাটারি চালিত অটোরিকশা এবং 3 হুইলার যতগুলো যানবাহন রয়েছে তার দৌরাত্ম্য কিন্তু আসলে বাড়ছে। কোনোভাবেই ট্রাফিক বিভাগ নানাভাবে অভিযান চালাচ্ছে এবং প্রচারণা চালিয়েও এই দৌরাত্ম্য কিন্তু আসলে কমানো সম্ভব হচ্ছে না 3 হুইলারের। এর একটি অন্যতম কারণ হিসেবেও কিন্তু আসলে লালমনিরহাট জেলা থেকে যে লোকাল বাসগুলো আশেপাশের জেলা এবং লালমনিরহাটের অভ্যন্তরে লালমনিরহাট থেকে পাটগ্রাম সড়কে যে লোকাল বাসগুলো চলাচল করতো, সেই বাসগুলো কিন্তু আসলে কম চলার কারণেই কিন্তু আসলে 3 হুইলারের দৌরাত্ম্য কোনোভাবে কমানো যাচ্ছে না। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, ট্রাফিক বিভাগ বলছে যে যত্রতত্র পার্কিং করে থাকা যে 3 হুইলারগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দিলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আবারও পুরনো চিত্র কিন্তু শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি। ট্রাফিক বিভাগ আসলে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছিল, তবে যে বিষয়গুলো আমরা নজরে রেখেছিলাম যে ট্রাফিক বিভাগ লালমনিরহাটের পৌরসভা এলাকার বিশেষ করে কিছু কিছু মোড়ের যে চিত্র আমরা দেখেছি, ট্রাফিক বিভাগ সেই চিত্রগুলো থেকে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে সরিয়ে দিলেও কিন্তু দ্রুতই এই মোড়ে আবারও পুরনো চিত্র আসলে ফিরে আসে। আর এছাড়া যে বাস চলাচলের জন্য যে নিয়ম ছিল, অর্থাৎ এই গত 2 মাস আগেও কিন্তু লালমনিরহাট শহর থেকে পাটগ্রামের উদ্দেশ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় লোকাল বাসগুলো ছেড়ে যেত, তবে এই চিত্র কিন্তু অনেকটাই বদলে গিয়েছে এই 3 হুইলারের দৌরাত্ম্যের কারণে। আর এই 3 হুইলার লালমনিরহাটের যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে, বুড়িমারি
স্থলবন্দর থেকে প্রতিদিন একটি মাত্র মহাসড়ক দিয়ে ঢাকা সহ সারা দেশের উদ্দেশ্যে কিন্তু 800 থেকে 1000 ট্রাক চলাচল করে। এই থ্রি হুইলারগুলোর কারণে কিন্তু আসলে দিনে এবং রাত্রে বিভিন্নভাবে এলোমেলো যত্রতত্র পার্কিং থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও কিন্তু আসলে ঘটছে। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা যতটুকু জানিয়েছে যে সড়কের শৃঙ্খলা ফেরাতে থ্রি হুইলারের দৌরাত্ম কমাতে তারা কাজ করছেন। এছাড়া বাস বিভাগের সাথে, বাস শ্রমিক ইউনিয়নের সাথে যারা জড়িত রয়েছে নেতৃবৃন্দ, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে থ্রি হুইলারের দৌরাত্ম কিছুটা কমিয়ে লালমনিরহাটের যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোর যাতে যাতায়াত বৃদ্ধি করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আসলে জানিয়েছেন। আমরা এ বিষয়ে আরো জানাতে আমাদের ময়মনসিংহে যাব, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস জানাবেন যে ময়মনসিংহে থ্রি হুইলারের দৌরাত্ম কেমন এবং ট্রাফিক বিভাগ এই থ্রি হুইলার নিয়ন্ত্রণে কি ধরনের কাজ করছে। ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটো রিকশার দৌরাত্ম্য বেড়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে, যার কারণে আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়তই মানুষের মূল্যবান কর্মঘণ্টা কিন্তু নষ্ট হচ্ছে। আমরা দেখেছি যে মানুষ যানজটের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। এবং এছাড়াও ময়মনসিংহ নগরীতে 10টি লেভেল ক্রসিং রয়েছে, অর্থাৎ যখন ট্রেন চলাচল করে তখন লেভেল ক্রসিংগুলোতে কিন্তু 5 মিনিট আগে থেকে, অর্থাৎ ট্রেন আসা যাওয়ার 5 মিনিট আগে থেকেই কিন্তু লেভেল ক্রসিং কিন্তু আসলে গেট ব্যারিয়ার ফেলানো হয়, যার কারণে আমরা দেখেছি একেবারে 10 থেকে 15 মিনিট প্রত্যেকটি লেভেল ক্রসিংয়ে কিন্তু যানজট লেগে থাকে, যার কারণে পুরো শহরে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং প্রতিনিয়তই এই যানজটের পরিমাণ বেড়ে চলেছে। আরেকটি বিষয় দিতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ইজি বাইকের সংখ্যা রয়েছে, অর্থাৎ নগরীতে 7000 ইজি বাইক চলাচল করে। এছাড়া ব্যাটারি চালিত যে অটো রিক্সা রয়েছে সেগুলো 12,000 রয়েছে, অর্থাৎ তাদের তথ্য মতে 19,000 যান কিন্তু প্রতিনিয়ত ময়মনসিংহ নগরীতে চলাচল করে। যদিও এর সংখ্যা দ্বিগুণ হবে সেটি নাগরিক নেতারা বলে থাকেন সবসময়, এবং আমরাও দেখি যে অবৈধভাবে অনেক যান কিন্তু প্রতিনিয়ত চলাচল করছে, যার কারণে এই যে যানজট নিয়ন্ত্রণ সেটি কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না, যার কারণে কিন্তু মানুষের ভোগান্তি সেটি বেড়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে কিন্তু এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন, এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু এই যে যানজট নিরসন, অর্থাৎ অটোরিকশা এবং ইজি বাইকের সংখ্যা কিন্তু কমার বদলে দিন দিন বেড়েই চলেছে, যার কারণে কিন্তু বিভাগীয় শহর ময়মনসিংহের অলিগলিতে যে যানজটের তীব্রতা সেটি কিন্তু আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি, এটি চলমান রয়েছে এবং নতুনভাবে আসলে সেটিকে কমানোর সিদ্ধান্ত কিন্তু বর্তমান প্রশাসন নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সড়কে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আসন্ন দুর্গাপূজার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের প্রতিমা কারিগররা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সামনে দুর্গাপূজা, প্রতিমা তৈরির কাজ কতদূর এগিয়েছে, সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনাকে জানিয়ে রাখি দুর্গাপূজার কিন্তু আর মাত্র বাকি 19 দিন, অর্থাৎ আগামী মাসের 8 অক্টোবর থেকে সারা দেশের মতো কিন্তু কুড়িগ্রামেও দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ফলে কিন্তু প্রতিমা কারিগর যারা রয়েছেন তারা কিন্তু একটা ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ আমি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ রাজারহাট এলাকার বৈদ্যের বাজার এলাকায় রয়েছি। এখানে কিন্তু অসংখ্য প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে, প্রতিমা তারা কিন্তু আমি এসে দেখেছি সকাল থেকে, তারা কিন্তু একটা ব্যস্ত সময় পার করছে। তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। দেশের একটা প্রেক্ষাপটের কারণে তারা আমাকে জানিয়েছেন যে সময় মতো কিন্তু তারা প্রস্তুতি নিতে পারেননি, যার ফলে কিন্তু তারা প্রতিমা তৈরিতে একটা ব্যস্ত সময় পার করছেন। তারা আমাকে জানিয়েছেন যে একটি করে প্রতিমা তৈরিতে সব মিলে তাদের আসলে ব্যয় হচ্ছে 15 থেকে 16,000 টাকা, এটি পরে বিক্রি হচ্ছে 22,000 থেকে 26,000 টাকা। এছাড়াও আমি যে
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবি বোস, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে দুর্গাপূজায় কুড়িগ্রামের 9 উপজেলায় 480 থেকে 500টি মন্দিরে আসলে মণ্ডপে আসলে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও তাদের যে নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবেন। এছাড়াও কুড়িগ্রামের যে পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে কিন্তু কঠোর নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে থাকবে, যেহেতু বর্তমানে সেনাবাহিনী রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। তারা আশা করছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আসলে ঘটবে না। এই ছিল আসলে কুড়িগ্রামের রাজারহাট থেকে প্রতিমা তৈরির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুয়েল। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।